তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কমনেস্ট কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটিস সিন ইন দ্য অ্যাডাল্ট পেশেন্ট উইথ মারফান সিনড্রোম? মারফান সিনড্রোমের জন্য অনেকগুলো কার্ডিয়াক কমপ্লিকেশন হতে পারে। আমাদের সবথেকে কমন হচ্ছে এক্সিডেন্ট, তাহলে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন। বাকি যে অপশনগুলো আছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক ডিসেকশন, তারপর মাইটাল রিগার্জিটেশন বা মাইটাল ভালভ প্রোল্যাপস, এগুলো কিন্তু হচ্ছে মারফান সিনড্রোম হতে পারে। তার সবথেকে কমন হচ্ছে অ্যাওর্টিক রুট ডাইলেটেশন। তাহলে প্রশ্ন এইভাবে আসতে পারে যে কমনেস্ট কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি অথবা কোনো সিনারি আসতে পারে। এই পেশেন্টটা অনেক সময় মারমার দিয়ে আসতে পারে, বা সিভিয়ার চেস্ট পেইন সাথে মারমার বা ইনফ্লুয়েমাই, এই ধরনের বিভিন্ন সিনারিও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। Which one of these ECG changes would you expect to see in the next week or two? A 22-year-old woman presents to the emergency department with a 4-day history of chest pain. She has been unwell with influenza-like illness for the last week. ECG shows widespread concave ST elevation in the inferior, anterior, and lateral leads. তাহলে ডায়াগনোসিস কি? ওকে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস। তাহলে পেশেন্টের চেস্ট পেন ছিল, সাথে একটা ইনফ্লুয়েঞ্জা-লাইক ইলনেস, আছে ওয়াইড স্পিড কনকেভ স্টিলেশন। পেশেন্টের ইনফিউজ লিড, অ্যান্টিরিয়র লিড, ল্যাটারাল লিড সব জায়গায় ইনভলভমেন্ট হচ্ছে। এরকম যদি ওয়াইড স্পিড ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদের ডায়াগনোসিস পেরিকার্ডাইটিস। এই পেশেন্টের ক্ষেত্রে পরবর্তীতে ইসিজি চেঞ্জ কি আসতে পারে? নেক্সট উইক অর টু, তাহলে টি ওয়েভ ইনভার্সন ইন অল লিডস। অ্যাকিউট পেরিকার্ডাইটিস আমরা বলছিলাম তিনটা ইসিজি ফাইন্ডিংস মেইনলি পরীক্ষা আসে। একটা হচ্ছে ওয়াইড স্প্রেড কনকেভ স্টিলেশন বা স্যাডেল শেপ স্টিলেশন, যেটা বলা হয় না কেন। আরেকটা স্তরে মোস্ট স্পেসিফিক। মোস্ট স্পেসিফিক ইসিজি চেঞ্জ বললে সেক্ষেত্রে আনসার হবে পিয়ার ডিপ্রেশন। আরেকটা স্তরে লং টার্ম সিকুয়েলি বা এক দুই সপ্তাহ পরে গিয়ে কি আসতে পারে ইসিজি চেঞ্জ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টি ইনভার্সন। এই তিনটাই মেনলি পরীক্ষায় প্রশ্ন আসে ইসিজি চেঞ্জ ইন অ্যাকিউট পেরিকার্ডাইটিস। Apart from advice on lifestyle modification, which one of the following combination of drugs should be received under current guidelines? A 62-year-old man with a blood pressure 160 by 98 millimeter mercury, total serum cholesterol 6.5 millimole per liter, HDL 1.3 millimole per liter. He has also documented hypertensive blood pressure reading at his last two well-man checks. He is not diabetic and has never smoked. His family history is unknown as he was adopted. There is a history of exertional angina, which is worse on hill climbing and when walking his dog in cold weather. তাহলে পেশেন্টের আছে হচ্ছে এক্সারশনাল অ্যানজাইনা, এর সাথে আছে হাইপারটেনশন অ্যান্ড হাইপারলিপিডেমিয়া। পেশেন্টে কোন কোন ড্রাগ আমরা দিব? এক্সেলেন্ট। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টে ফার্স্টে দুইটা ড্রাগ অবশ্যই দিতে হবে, একটা হচ্ছে অ্যাসপিরিন আর একটা হচ্ছে স্ট্যাটিন। আর এর সাথে যেহেতু পেশেন্টের হাইপারটেনশন আছে, সো অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন দিতে হবে। তাহলে অ্যানজাইনা ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুইটা ড্রাগ মাস্ট, একটা হচ্ছে অ্যাসপিরিন আর একটা হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট। আর পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেবো, যদি ডায়াবেটিস থাকে তাহলে আমরা ডায়াবেটিক মেডিকেশন দিব। A 36-year-old woman who is 8 weeks pregnant presents with a swollen left leg. Doppler studies confirmed deep vein thrombosis. What would be the management in this case? তাহলে ডিভিটির ম্যানেজমেন্ট এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট।
এখন আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ডিভিটি প্লাস প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সিতে আমরা কি দেবো? তাহলে আমরা দেবো হচ্ছে লো মলিকুলার হেপারিন। তাহলে অ্যান্সার হবে স্টার্ট লো মলিকুলার সাবকিউটেনিয়াস হেপারিন থ্রু আউট দ্য প্রেগনেন্সি। তাহলে ডিভিডি ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অ্যান্টিকোয়াগুল্যান্ট ফার্স্ট হিসেবে ইউজ করি। যদি পেশেন্ট নন প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে আমরা ডিজেট্রল অ্যান্টিকোয়াগুল্যান্ট এটা মেনলি চয়েস করি। সেক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে রিভারক্সাবান বা এডোক্সাবান। আর যদি পেশেন্ট হিমোডিনামিক্যালি আনস্টেবল হয়, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার যদি লেস দেন 90 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে থ্রোম্বোলাইসিস থেরাপি। আর যদি প্রেগনেন্সি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দিব লো মলিকুলার হেপারিন। তাহলে পরীক্ষায় মেনলি এই তিনটাই প্রশ্ন আসবে। A 38-year-old woman is seen in the emergency department with a history of collapse. She recalls rushing for the bus before feeling faint. Her brother recently died suddenly owing to a heart problem. On examination, she has a jerky pulse, double apex beat, and a mid systolic murmur. Excellent. তাহলে ডায়াগনোস হচ্ছে এইচওসিএম। তাহলে এইচওসিএম এর সিনারিও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এফসিপিএস হোক, এমআরসি হোক, প্রেসিডেন্স হোক, যে কোনো পরীক্ষায় এখান থেকে সিনারিও আসেই। তাহলে ইউজুয়ালি পেশেন্টগুলো থাকে হচ্ছে ইয়ং পেশেন্ট, ফ্যামিলি হিস্ট্রি থাকে সাডেন ডেথের, আর এক্সামিনেশন করলে আমরা পাই হচ্ছে জার্কি পালস পাইতে পারি আর সিস্টোলিক মারমার পাইতে পারি। এই সিস্টেমের সাথে সব থেকে বেশি কনফিউশন যেটা সেটা হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিসে। দুইটারই সিমিলারিটি থাকে ফিচার্সে, তবে অ্যাওর্টিক স্টেনোসিসে ইউজুয়ালি বয়সটা একটু বেশি থাকে আনলেস কোনো কনজেনিটাল কজ থাকে। অ্যাওর্টিক স্টেনোসিসে ক্ষেত্রে পালস কি পাবো? লো ভলিউম, স্লো রাইজিং পালস। বিপি কেমন থাকবে? পালস প্রেশার কেমন থাকবে পেশেন্টের? পালস প্রেশার থাকবে হচ্ছে ন্যারো পালস প্রেশার। তাহলে অ্যাওর্টিক যদি স্টেনোসিস থাকে, এটা ধরলাম আমাদের অ্যাওর্টা, তাহলে এটা যখন ন্যারো হয়ে যাবে তখন আমাদের কি হবে? এখান থেকে আউটপুটটা কমে যাবে। তাহলে হার্ট যখন পাম্প করে ব্লাড বের করতে যাবে, তাহলে ব্লাড পাম্প করার সময় ব্লাড প্রপারলি বের হতে পারবে না। এর ফলে কি হবে? সিস্টোলিক ব্লাড প্রেশারটা ফল করবে। আমরা জানি পালস প্রেশার সমান হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে এখানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? পালস প্রেশারটা কমে যাবে। অপরদিকে অ্যাওর্টিক রিল্যাক্সেশনের ক্ষেত্রে কি হবে? অ্যাওর্টিক রিল্যাক্সেশনের সময় ডিউরিং ডায়াস্টল অ্যাওর্টা থেকে ব্লাড কিছুটা হচ্ছে আরো ভেন্ট্রিকলে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাওর্টাতে ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা ফল করে। আবার সিস্টোলের সময় কি হচ্ছে? এক্সট্রা যে ব্লাড ডায়াস্টলের সময় ভেন্ট্রিকলে জমা হচ্ছে, সিস্টোলের সময় এক্সট্রা ব্লাডটা আবার বের হচ্ছে। তাহলে সিস্টোলের সময় নর্মাল পার্সনের যে ব্লাড যতটুকু বের হয়, অ্যাওর্টিক রিলেশনের ক্ষেত্রে আরো বেশি ব্লাড বের হবে। তাহলে সেক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি থাকবে। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি হইতেছে? সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে। কেন? কারণ এক্সট্রা যে রিগার্জিটেশন ফ্লো আসছিল সেটা আবার নতুন করে বের হইতেছে ভেন্ট্রিকল থেকে। অপরদিকে ডায়াস্টলের সময় যেহেতু ব্লাডগুলা অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকল চলে আসছে, সো ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা ফল করতেছে। এই ক্ষেত্রে আমাদের পালস প্রেশার কি হবে তাহলে? হোয়াইট পালস প্রেশার। তাহলে এই এর ক্ষেত্রে আমরা পাবো হোয়াইট পালস প্রেশার, আর এএস এর ক্ষেত্রে পাবো ন্যারো পালস প্রেশার। The epsilon potential is seen on the ECG of patients with which one of the following? তাহলে ইসিজিতে এরকম কয়েকটা ওয়েভ আছে যেগুলো পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি আসে, যেমন ই ওয়েভ, জে ওয়েভ, তারপর হচ্ছে এপসিলন ওয়েভ।
তারপর আছে ডেল্টা ওয়েভ। তাহলে এপসিলন ওয়েভ কোথায় পাবো আমরা? এখানে শুধু নামটা আসলে চেঞ্জ করে দিছে। এপসিলন ওয়েভ আমরা বলি হচ্ছে অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, বা একটা নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লেসিয়া। তাহলে এটা হচ্ছে আমরা এপসিলন ওয়েভ পাই, এটা ডেভিডসনে আছে। ইউ ওয়েভ কোথায় পাওয়া যায়? তাহলে ইউ ওয়েভ আমরা পাই হচ্ছে হাইপোক্যালেমিয়াতে, যে ওয়েভ পাই হচ্ছে হাইপোথার্মিয়াতে। এপসিলন ওয়েভ তো আমরা বললাম অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি বা রাইট ভেন্ট্রিকুলার ডিসপ্লেসিয়া। আর ডেল্টা ওয়েভ কোথায় পাবো? ডেল্টা ওয়েভ পাওয়া যাবে ডাব্লিউপিডাব্লিউতে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসে, এগুলো একটু মুখস্থ করতে হবে। A 25-year-old computer programmer suddenly develops dysphagia and right-sided weakness. He is obese with a BMI 34 kg per meter square. You note that his left leg is swollen. His blood pressure is 155/85, pulse 85, regular. Which investigation would you confirm the underlying cardiological diagnosis? Which investigation would confirm? তাহলে পেশেন্টের মেইনলি হচ্ছে স্ট্রোক আছে প্লাস ডিভিটি আছে। এটা হচ্ছে এমআরসিবি পরীক্ষার জন্য মানে খুবই কমন একটা কোশ্চেন। মোটামুটি এরকম প্রশ্ন এক দুবার পরপরই থাকে, তো মোটামুটি ফিক্সড এরকমই হিস্ট্রি থাকে, একটা স্ট্রোকের হিস্ট্রি সাথে হচ্ছে একটা ডিভিটি হিস্ট্রি। অনেক সময় এফসিএস পরীক্ষায় এগুলো প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে সমস্যাটা কোথায়, ডিভিটির সাথে স্ট্রোকের রিলেশনটা কোথায়, এটা হচ্ছে আমাদের একটু বুঝে পড়লে সুবিধা হবে। তাহলে ডিভিটি হচ্ছে আমাদের ভেনাস সিস্টেমের থ্রোম্বাস। ভেনাস সিস্টেম থেকে আমাদের ব্লাড কোথায় আসে? হার্টে। আমাদের ভেনাস ব্লাডগুলোর ড্রেন হয় কোথায়? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে আমাদের ডিপ ভেন থ্রোম্বোসিস, এটা মনে করেন লোয়ার লিম্বে ভেন আছে, আর এই ভেনে একটা থ্রোম্বাস আছে এখানে লোয়ার লিম্বে, এখান থেকে আসবে কোথায় সে? রাইট অ্যাট্রিয়ামে। তাহলে থ্রোম্বাসটা এখান থেকে এম্বোলাসিস হয়ে এম্বোলাসিস হয়ে রাইট অ্যাট্রিয়ামে আসলো, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের ব্লাড কোথায় যায়? রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের ব্লাড যাবে হচ্ছে পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারি থেকে যদি থ্রোম্বাসটা এখানে আটকে যায়, সেটাকে আমরা কি বলি? এম্বোলাসটা, পালমোনারি এম্বোলিজম। ডিভিটি থেকে ইউজুয়ালি হয় কি আমাদের পালমোনারি এম্বোলিজম হয়। স্ট্রোক তো হওয়ার কথা না, কারণ স্ট্রোক হইতে হলে আমাদের থ্রোম্বাস কোথায় থাকতে হবে? আমাদের সিস্টেমিক সার্কুলেশন বা ব্রেনের ব্লাড সার্কুলেশন যায় কোথা থেকে? আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে। লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের অরিজিন হয় হচ্ছে যে অ্যাওয়ার্টা। থ্রোম্বাসটা যদি লেফট অ্যাট্রিয়ামে থাকে অথবা লেফট ভেন্ট্রিকলে থাকে, লেফট অ্যাট্রিয়ামে থাকলে সেটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে, দেন লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওয়ার্টা, অ্যাওয়ার্টা থেকে যাবে হচ্ছে ক্যারোটিড আর্টারি অথবা ভার্টিব্রাল আর্টারি, মানে পোস্টাল সার্কুলেশন, সেখান থেকে গিয়ে স্ট্রোক হইতে পারে। তাহলে ডিভিটি থাকলে আমাদের কিন্তু ইউজুয়ালি পালমোনারি এম্বোলিজম হওয়ার কথা, নট স্ট্রোক। তাহলে ডিভিটি থাকলে
স্ট্রোক কখন হইতে পারে? যদি আমাদের এই অ্যাওর্টা দুইটা মাঝখানে কোনো একটা ফুটা থাকে, এই জায়গাটা যদি কোনো একটা ওপেনিং থাকে, তাহলে সমস্যা কি হবে? আমাদের যে এমবোলাস থ্রোম্বাসটা ছিল ডিভিটিতে, সেটা এমবোলাস হয়ে রাইট এট্রিয়ামে আসবে, রাইট এট্রিয়াম থেকে দেন হচ্ছে লেফট এট্রিয়ামে চলে যাবে, এরপর এখান থেকে লেফট ভেন্ট্রিকল, তারপরে গিয়ে হেড স্ট্রোক করবে। তাহলে ইয়ং পেশেন্টের যদি এরকম ডিভিটি থাকে এবং স্ট্রোক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে অ্যাওর্টা এবং দুইটা অ্যাওর্টা, এই সরি রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মধ্যে কোনো ওপেনিং আছে কিনা। তাহলে কি হইতে পারে? একটা হইতে পারে পেটেন্ট ফোরামেন ওভালি, অথবা হইতে পারে এএসডি। তাহলে মেইনলি প্রশ্নটা হচ্ছে এটা দেখার জন্য যেখানে কোনো ওপেনিং আছে কিনা সেটা দেখবো। তাহলে ওপেনিং দেখার জন্য আমাদের কি করতে হবে? তাহলে ইকো করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইকো আমরা 2D করবো নাকি ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম করবো? আমাদের অ্যাট্রিয়া দেখার জন্য সব থেকে ভালো হচ্ছে ট্রান্সইসোফেজিয়াল ইকো। ডেভিডসনের প্রথমে দেখবেন ইকো লেখা আছে ট্রান্সথোরাসিক অ্যান্ড ট্রান্সইসোফেজিয়াল। সেখানে লেখা আছে যে অ্যাট্রিয়া ভালো দেখা যায় বা অ্যাট্রিয়াল থ্রোম্বাস এগুলো ভালো দেখা যাচ্ছে ট্রান্সইসোফেজিয়াল ইকো করলে। আর ভেন্ট্রিকল দেখার জন্য বেশি বেটার হচ্ছে ট্রান্সথোরাসিক। তাহলে আমরা এখানে কি করবো? ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম করবো উইথ বাবল স্টাডি। তাহলে বাবল স্টাডি করলে আরো ভালো বোঝা যাবে যেখানে কোনো ওপেনিং আছে কিনা। তাহলে বেসিক্যালি এটা একটা পেটেন্ট ফোরামেন ওভালি বা ইএসডি এটার কোশ্চেন। এখানে স্যালাইন দিয়ে বাবলটা দেখা যায় কোন দিকে পাস করতেছে, মানে বাবলটা দিয়ে স্টাডি করলে সেক্ষেত্রে আমরা এই ওপেনিং বা কোনো হচ্ছে কনজেন্টাল অ্যানোমালি আছে কিনা এগুলো ভালো বোঝা যায়। তাহলে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব কমনলি থাকবে। সো এরকম যদি কোনো প্রশ্ন দেখেন যে পেশেন্টের ডিভিটি আছে, ইয়ং পেশেন্ট স্ট্রোক করছে, তাহলে আমরা চিন্তা করবো যে পেশেন্টের পেটেন্ট ফোরামেন ওভালে আছে কিনা। ইনভেস্টিগেশনের মধ্যে কি করবো? ট্রান্সইসোফেজিয়াল ইকো উইথ বাবল স্টাডি। এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল যদি আমরা কোনো ইয়ং পেশেন্ট দেখি স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ইকো করতে হবে, একটা ইসিজি করা লাগবে, ইকো করা লাগবে। তাহলে ইয়ং পেশেন্টের স্ট্রোকের জন্য একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে পেটেন্ট ফর্মেন ওভালে যদি থাকে। A 20-year-old woman complains of recurrent syncope. Each attack has occurred after attending an aerobics class. On examination, a systolic murmur is heard with worsens with the Valsalva maneuver and improves on squatting. তাহলে ইয়ং পেশেন্ট রিকারেন্ট সিনকোপ হচ্ছে, সাথে মারমার আছে। ডায়াগনোসিস কি হবে তাহলে? টফেল পেশেন্ট ইউজুয়ালি সায়ানোসিস নিয়ে প্রেজেন্ট করে, আরো ইয়ং এজ প্রেজেন্ট করার কথা। এক্সিলেন্ট। তাহলে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। এখানে পরে একটা কথা লেখা আছে, এটা আমি ইচ্ছা করে আসলে স্কিপ করে গেছিলাম। তাহলে এইচএসসিমের টিপিক্যাল একটা ফিচার্স হচ্ছে সিনকোপাল অ্যাটাক হইতে পারে। বেশিরভাগ পরীক্ষায় সিনারিও থাকে সাডেন ডেথ দিয়ে, তবে সিনকোপাল অ্যাটাক বা এক্সারশনাল ডিসনিয়া, এক্সারশনাল চেস্ট পেন এগুলো ফিচার্সও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্ট সিস্টোলিক মারমার। এখানে তো টপ অপশন নেই। এপিলেপসিতে আমরা মারমার পাবো না, এএফএ মারমার পাবো না, ভ্যাসভ্যাগাল অ্যাটাকে মারমার পাবো না। মারমার পাইতে পারি অ্যাওর্টিক স্টেনোসিসে আর হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে, দুইটাতে রিকারেন্ট সিনকোপ থাকতে পারে। ইউজুয়ালি অ্যাওর্টিক স্টেনোসিস একটু বয়স্ক রোগীদের ক্ষেত্রে হয়, তবে ইয়ং পেশেন্টও হইতে পারে। তাহলে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে মারমারের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে মারমারটা ওরসন হয় বাই ভালসালভা ম্যানোভার, মানে মারমারটা সাউন্ড বাড়ে আরো, আর মারমারটা কমে কি করলে? স্কোয়াটিং করলে। এএসএ মারমার থাকে উল্টা, মানে ভালসালভা ম্যানোভার করলে এএসএ মারমার হচ্ছে কমে যায়, আর স্কোয়াটিং করলে বেড়ে যায়। তাহলে এই ফিচারটা দেখে আমরা এএসএস থেকে এইচএসএম আলাদা করতে পারি। তাহলে এইচএসএম এর মারমার কখন কখন বাড়ে আমরা কার্ডিওলজি ক্লাস পড়ার সময় বলতেছিলাম। এইচএসএম এর মারমার বাড়বে যখন ভেন্ট্রিকুলার সাইজ ছোট হবে, তার মানে ইন্ট্রাভেন্ট্রিকুলার ভলিউম বা ভেন্ট্রিকুলার মধ্যে সাইজটা ছোট হয়, সেই ক্ষেত্রে এইচএসএম অবস্ট্রাকশনটা বেশি হয়।
কেন বিষয়ে সেটা আমরা অনেক আগে ডিসকাস করছিলাম। আমরা যেটা মনে রাখবো যে ভেন্ট্রিকলের সাইজ ছোট হলে বা ভেন্ট্রিকলের ভলিউম যদি কমে যায় তাহলেই মারমারটা বাড়বে। ভেন্ট্রিকলের সাইজ ছোট হবে কখন? যদি পিজি লোড কম হয় অথবা আফটার লোড যদি কম হয়। পিজি লোড কম হলে কি হবে? ভেন্ট্রিকলে ব্লাড কম আসবে। ভেন্ট্রিকলে যদি ব্লাড কম আসে তাহলে ভেন্ট্রিকলের ভলিউমটা কম থাকবে। আফটার লোড যদি কম হয় তাহলে ভেন্ট্রিকল থেকে ব্লাড সহজে বের হয়ে যাবে, ফলে ভেন্ট্রিকুলার সাইজটা ছোট থাকবে, অবস্ট্রাকশনটা বেশি হবে। আরেকটা কখন হবে? যদি মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বেশি হয়। পিএইচ ডট বলতে সোজা কথায় মনে রাখতে পারেন ভেন্ট্রিকুলার যে ভলিউম থাকে এট দ্য এন্ড অফ ডায়াস্টল। আমরা একটু আগে বললাম যে ভেনাস সিটান হয়, ডিউরিং ডায়াস্টল কি হয়? ভেন্ট্রিকুলার ফিলিং হয়। এট দ্য এন্ড অফ ডায়াস্টল ভেন্ট্রিকুলার যে ভলিউম থাকে বা যে প্রেশার থাকে সেটাই হচ্ছে পিএইচ ডট। তাহলে পিএইচ ডট কমবে কখন? যদি ভেনাস সিটান কম হয়। ভেনাস সিটান কম হবে কখন? যদি আমরা ডায়াবেটিক্স ইউজ করি। আর আফটার লোড কম হবে কখন? যদি আমরা ভ্যাসো ডায়ালেটর ইউজ করি, যেমন এসি ইনহিবিটর, এআরবি। আর মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়বে কখন? যদি আমরা আইনোট্রপ ইউজ করি। তাহলে আমরা ইসের সময় বলছিলাম আইসিএসএম পড়ার সময় যে ডায়াবেটিক্স, এসি ইনহিবিটর বা এআরবি বা হাইড্রালাজিন মানে ভ্যাসো ডায়ালেটর, তারপর আইনোট্রপ, এগুলো হচ্ছে এইচএসএম মালমালকে আরো অ্যাগ্রাভেট করে। এই কন্ডিশনটাতে মালমাল বেড়ে যায়। ভালসালভা ম্যানোভার করলে কি? ভালসালভা ম্যানোভার করলে আমাদের আফটার লোডটা কমে যায়, সেক্ষেত্রে মালমারটা বাড়ে। অপরদিকে যখন স্কোয়াটিং করা হয়, স্কোয়াটিং করলে কি হয়? আমাদের ভেনাস যে পেরিফেরাল ভেনাস সার্কুলেশন আছে সেখানে প্রেশার বাড়ে, ভেনাস রিটার্ন বাড়ে, পি লোড বাড়ে। তাহলে স্কোয়াটিং করলে কি হয়? আমাদের পি লোডটা বাড়ে। পি লোড বাড়লে কি হবে? এই সিস্টেমে মালমারটা কম হবে। এত কিছু যদি মনে রাখতে পারেন তাহলে ভালো। যদি কিছুই মনে না থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের স্কোয়াটিং এ ইসের মালমারটা বাড়ে। সরি, স্কোয়াটিং এ হচ্ছে এইচএস এর মালমারটা কমে, আর ভালসালভা ম্যানোভার করলে এইচএস এর মালমার বাড়ে। এইচএসসি এর মালমার কোথায় কোথায় বাড়ে? আমরা কি কি কন্ডিশন বললাম? এইচএসসিএম এর মালমার এটা বাড়বে, একটা হচ্ছে ভালসালভা ম্যানোভার করলে, দুই হচ্ছে ডায়াবেটিক্স ইউজ করলে, তিন হচ্ছে ভ্যাসো ডায়ালেটর ইউজ করলে, আর চার হচ্ছে আইনোট্রপ ইউজ করলে। তাহলে এই কন্ডিশন গুলোতে আমাদের এইচএস এর মালমারটা বাড়তে পারে। এটা থেকে আমরা অ্যাওর্টিক স্টেনোসিস আলাদা করতে পারি। Which drug option would be most beneficial for this patient? A 75-year-old man with stable congestive cardiac failure presents with atrial fibrillation. He is hemodynamically stable with a ventricular at 72. He has a good functional state, chest X-ray shows clear lung field, echocardiography reported dilated left atrium and mild mitral regurgitation. তাহলে 75 বছর বয়স, হার্ট ফেলার আছে, সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, আর মাইল্ড মাইট্রাল রিগার্জিটেশন আছে। পেশেন্ট স্টেবল। এই পেশেন্টের জন্য মোস্ট বেনিফিশিয়াল ড্রাগ কি হতে পারে? আচ্ছা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ম্যানেজমেন্টের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে, তিনটা না সরি দুইটা, রেট অর রিদম কন্ট্রোল, আর একটা হচ্ছে স্ট্রোক প্রিভেনশন।
একজন স্টেবল পেশেন্টের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রোক প্রিভেনশন করা। ইন কেস অফ এএফ, তাহলে এএফ হচ্ছে স্ট্রোকের রিস্ক বাড়ায়। তাহলে এএফ এর ক্ষেত্রে আমরা স্ট্রোক প্রিভেনশনের জন্য কখন ড্রাগ ইউজ করব, এটার জন্য হচ্ছে দুইটা জিনিস দেখা লাগবে। একটা হচ্ছে কোনো মাইট্রাল ভালভুলার ডিজিজ আছে কিনা। যদি মাইট্রাল ভালভ ডিজিজ থাকে তাহলে আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট দিয়ে দেবো, এখানে কোনো স্কোরিং এর দরকার নেই, কারণ এমএস এর পেশেন্ট সে অ্যান্টিকোয়াগুল্যান্ট পাবে। যদি মাইট্রাল ভালভ ডিজিজ না থাকে সেক্ষেত্রে আমরা স্কোরিং করব। A2 আর এখানে একটা সম্ভবত V2 সম্ভবত, মানে হলো 7 ভাস স্কোরিং। আমরা যদি এই পেশেন্ট স্কোরিং করি তাহলে সে বয়সের জন্য একটা স্কোর পাবে, হার্ট ফেলের জন্য আরেকটা স্কোর পাবে। তাহলে পেশেন্টের 2 স্কোরিং হলে আমরা কি করব, তাকে অ্যান্টিকোয়াগুল্যান্ট দিব। মেল পেশেন্টের জন্য 1 বা 1 এর বেশি হলে, আর ফিমেলের জন্য 2 বা 2 এর বেশি হলে সে হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট পাবে। তাহলে এটা যেহেতু মেল পেশেন্ট তাকে আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট দিব। তাহলে এক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট কি হবে, রিভারোক্সাবান। এএফএ পেশেন্টের ক্ষেত্রে স্ট্রোক প্রিভেনশনে এসপিরিনের কোনো রোল নাই, তাহলে এএফ এর ক্ষেত্রে আমরা অ্যাসপিরিন দিব না, এটা কোনো ভ্যালু নাই। লিডোকেন ফুরিসামাইড এগুলোর তো কোনো রোল নাই। ডিওক্সিন বলে যে যদি হার্ট ফেলার থাকে সাথে রেট কন্ট্রোল করা দরকার সেক্ষেত্রে ডিওক্সিন দেওয়া যেতে পারে, ইউজুয়ালি এটা আমাদের ফার্স্ট চয়েস না। তাহলে এখানে হচ্ছে আমাদের পেশেন্টের জন্য সবথেকে বেনিফিশিয়াল হবে যদি আমরা ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট দিই। এবং ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্টের ক্ষেত্রে এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট, রিভারোক্সাবান, অ্যাপিক্সাবান, এই টাইপের গ্রুপ যেগুলো আছে, মানে ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট যেগুলো আছে। ওয়ারফেরিন আগে চয়েস করা হতো, এখন ওয়ারফেরিন ইউজুয়ালি দেওয়া হয় না। What is the most likely diagnosis? A young man comes to the emergency department complaining of feeling unwell and palpitations. Supraventricular tachycardia is confirmed on ECG. He responds to carotid sinus masses. ECG shows PR interval 0.09 second. Widened QRS complex in all leads with a slurred upstroke dominant R wave in V1 and left axis deviation. তাহলে আমাদের নর্মাল পিআর ইন্টারভাল হচ্ছে 0.1 to 2 সেকেন্ড। এই পেশেন্টে আছে 0.09 সেকেন্ড, তাহলে পিআর ইন্টারভাল শর্ট পিআর ইন্টারভাল। তারপর আছে ওয়াইড কিউআরএস আছে, আর একটা আছে স্লার্ড আপ স্ট্রোক অফ কিউআরএস যেটাকে আমরা বলি ডেল্টা ওয়েভ। আর কি আছে ডমিনেন্ট আর ইন V1। আর পেশেন্ট ডায়াগনোসিস আছে WPW সিনড্রোম। টাইপ কি হবে, টাইপ এ অর টাইপ বি। টাইপ এ টাইপ বি ইউজুয়ালি পরীক্ষা আসে না, এমআরসি পরীক্ষা হলে আসতে পারে। তাহলে V1 এ যদি ডমিনেন্ট আর থাকে এটা ইন্ডিকেট করে টাইপ এ, আর V1 এ যদি আর নেগেটিভ থাকে সেটা হচ্ছে টাইপ বি। এটা মনে রাখলে সমস্যা নেই, শুধু এইগুলো মনে রাখলে হবে, শর্ট পিআর ইন্টারভাল, ওয়াইড কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড স্ল্যাড কিউআরএস বা ডেল্টা ওয়েভ, এগুলো হচ্ছে আমরা WPW সিনড্রোমে পাই। A 50-year-old man had a mechanical aortic valve replacement for severe aortic stenosis and was discharged home 10 days later. 2 weeks later, he started feeling unwell and had lethargy, nausea, and pyrexia of 38.3 degrees Celsius. Echocardiography showed vegetations of the aortic valve. Excellent. তাহলে হচ্ছে পেশেন্টের ভালভ রিপ্লেসমেন্ট হয়েছে, আর এখন প্রেজেন্ট করছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস নিয়ে। ডায়াগনোসিস হচ্ছে স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস। তাহলে ভালভ রিপ্লেসমেন্টের পরে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইউজুয়ালি হয় স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস দিয়ে, আর যদি আফটার 2 মান্থস হয় সেক্ষেত্রে অন্যান্য ফ্লোরার মতো অন্যান্য অর্গানিজম যেগুলো আছে সেগুলো হইতে পারে, বিশেষ করে স্টেফিলোকক্কাস অরিয়াস। তাহলে আমাদের দুইটা জিনিস মনে রাখা লাগবে, একটা হচ্ছে স্টাফ
এপিডার্মিডিস, আর একটা হচ্ছে স্টাফ অরিয়াস। ইউজুয়ালি লেস দেন 2 মান্থের ক্ষেত্রে স্টাফ এপিডার্মিডিস দেওয়া হয়, আফটার 2 মান্থস ইউজুয়ালি স্টাফ অরিয়াস দেওয়া হয়। লাস্ট একবার এমআরসি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে একটা পেশেন্ট আসছে 2 মাস পরে আফটার ভালভ রিপ্লেসমেন্ট, জাস্ট 2 মাস হয়েছে আর কি। এই পেশেন্টটা প্রেজেন্ট করছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলার নিয়ে। আর সেই হিস্ট্রি আছে খুবই শর্ট ডিউরেশন, জাস্ট কয়েকদিন বা 2-3 দিন বা 1 সপ্তাহ এরকম। এর মধ্যে পেশেন্টের ভেন্ট্রিকুলার ফেলার ডেভেলপ করছে। পেশেন্টের কন্ডিশনও খুবই খারাপ, হিমোডিনাসলি আনস্টেবল, মোস্ট লাইকলি অর্গানিজম কোনটা। আমরা এর আগে ক্লাসেও বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে টাইম দিয়ে অনেক সময় আলাদা করা যায় না। অনেক সময় পরীক্ষা টাইম নাও দিতে পারে, জাস্ট বলতে পারে পেশেন্টের অ্যাক্টিভ রিপ্লেসমেন্ট হয়েছে, এখন প্রেজেন্ট করছে এই ফিচার নিয়ে, টাইম দেয় নাই যে কতদিন পরে হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা লাগবে যে প্রেজেন্টেশনটা কেমন। যদি ভেরি অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন হয়, অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন হচ্ছে স্টাফ অরিয়াসের ক্যারেক্টারিস্টিক ফিচার। আর এপিডার্মিডিস বা আদার যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো প্রেজেন্টেশন ইউজুয়ালি থাকে একটু সাব অ্যাকিউট এবং একটু বিনাইন টাইপের প্রেজেন্টেশন থাকে। আর অ্যাকিউট এবং অ্যাগ্রেসিভ এই ধরনের প্রেজেন্টেশন থাকলে স্টাফ অরিয়াস। এই পেশেন্টটা যদি আমরা প্রেজেন্টেশন দেখি, তার সে প্রেজেন্ট করছে কি নিয়ে? পেশেন্ট আনওয়েল ফিল করতেছে, লিথার্জি আছে, নসি আছে, ফিভার আছে, অ্যাওরটিক ভালভে ভেজিটেশন আছে। পেশেন্টের কোনো হার্ট ফেলার বা হচ্ছে ভালভুলার কোনো ফেলার, অন্য কোনো কিছু প্রেজেন্টেশন নাই। তাহলে এটা একটু খেয়াল রাখা লাগবে যে স্টাফ অরিয়াসগুলো খুবই অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন হয়। এপিডার্মিসের ক্ষেত্রে ইউজুয়ালি প্রেজেন্টেশন এত অ্যাগ্রেসিভ থাকে না। A 20 weeks pregnant woman with a history of asthma who is once required ITU admission is noted to have consistent blood pressure readings over 170 by 95 millimeter mercury. Which one of the following antihypertensive would you initiate for this patient? তাহলে প্রেগনেন্সি প্লাস হাইপারটেনশন, এটা হচ্ছে পরীক্ষার খুব একটা হট টপিকস। কোন অ্যান্টি হাইপারটেনসিভ প্রেগনেন্সিতে সেফ? তাহলে ডিফেডিপিন। তাহলে ডেভিডসনের অবস্টেটিক্স বা প্রেগনেন্সি নিয়ে একটা চ্যাপ্টার আছে, সেখানে এগুলো লেখা আছে কোন কোন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ প্রেগনেন্সিতে সেফ। তাহলে এখান থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। হাইপারটেনশন থেকে আমাদের কয়েকটা জিনিস পড়া লাগবে। একটা হচ্ছে ওল্ড এজের হাইপারটেনশন, তারপর হচ্ছে ইয়ং এজের হাইপারটেনশন, প্রেগনেন্সি হাইপারটেনশন, এগুলো কজ ম্যানেজমেন্ট আর কিছু কন্ট্রাইন্ডিকেশন দিয়ে দেওয়া থাকে। আমরা এই ধরনের প্রশ্ন পরে সলভ করব। A 30-year-old pilot who is otherwise fit and well is found to have a WPW excitation pattern on routine ECG. The pilot does not report any symptoms. Which one of the following is the most suitable management? এটা হচ্ছে মেইনলি এমআরসিপির প্রশ্ন, এফসিপিএস এরকম প্রশ্ন কম আসে। এমআরসির প্রশ্নে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে পেশেন্টের অকুপেশন, সোশিওইকোনমিক কন্ডিশন বা আদার কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, এদের সাথে ডিজিজের সাথে রিলেট করা লাগে। তাহলে একটা অ্যাসিমটোমেটিক ডাব্লিউপিডাব্লিউ সিনের পেশেন্ট হচ্ছে পাইলট এবং ইয়ং পেশেন্ট। এই পেশেন্টের জন্য মোস্ট সুটেবল ম্যানেজমেন্ট কি হবে? ডাব্লিউপিডাব্লিউ সিনেমার ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস কি বা কিউরেটিভ ট্রিটমেন্ট আমরা যদি বলি? আচ্ছা, ডাব্লিউপিডাব্লিউ সিনেমায় অনেকগুলো ট্রিটমেন্ট অপশন আছে। সমস্যা হচ্ছে পেশেন্টের অকুপেশনটা, সে হচ্ছে পাইলট। মানে এই পেশেন্টের যদি কোনো একটা এজমে ডেভেলপ করে সাডেনলি, বা পেশেন্ট যদি সিনকোপাল অ্যাটাক হয় বা আনকনসিয়াস হয়ে যায়, তাহলে পেশেন্টের জন্য তো যাই হোক না কেন, আদার্স যারা প্যাসেঞ্জার থাকবে বিমানে তাদের জন্য লাইফ থ্রেটেনিং কন্ডিশন। আর যে এমআরসিপিতে এরকম প্রশ্ন খুব আসে, যারা হেভি ভেহিকল ড্রাইভার
মানে বাস চালাই বা এই যে বিমানে পাইলট বা পাবলিক ট্রান্সপোর্টের ড্রাইভার, এদের জন্য যদি এরকম কোনো কন্ডিশন হয় যেখানে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে, সিনকোপাল অ্যাটাক হইতে পারে, সিজার হইতে পারে, তাহলে এই কন্ডিশনগুলোতে তাকে হয় ড্রাইভিং বন্ধ রাখতে হবে অথবা এমন কোনো ট্রিটমেন্ট দিতে হবে যেটা কিউরেটিভ ট্রিটমেন্ট। তাহলে ডাব্লিউডাব্লিউ এর জন্য কিউরেটিভ ট্রিটমেন্ট কোনটা? অ্যান্সার হবে রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাথেটার অ্যাবলেশন অফ অ্যাক্সিলারি পাথওয়ে। এটা শুধু পাইলটের জন্য না, যদি এমন হয় যে সে পাবলিক ট্রান্সপোর্টের কোনো ড্রাইভার, তাহলে পাবলিক ট্রান্সপোর্টের ড্রাইভার সে যদি গাড়ি চালাতে হঠাৎ করে তার এরকম সিনকোপাল অ্যাটাক হয় বা ডাব্লিউডাব্লিউ ছিন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে এটা পাবলিকের জন্য একটা মাস ডিস্ট্রাকশন হইতে পারে বা ক্যাটাস্ট্রফি হইতে পারে। তাহলে এই পেশেন্টগুলোর জন্য আমাদের সবসময় কিউরেটিভ ট্রিটমেন্ট ফলো করতে হবে। অন্য দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে তো দেখা যাচ্ছে। তাহলে এরকম আরেকটা প্রশ্ন প্যাটার্ন আসতে পারে, সেটা হচ্ছে ডায়াবেটিস চ্যাপ্টার থেকে। মনে করেন এরকম একটা পাইলট বা হেভি ভেহিকল ড্রাইভার, এই ধরনের পেশেন্টের ডায়াবেটিস আছে, তাকে ইনসুলিন দেওয়া যাবে কিনা। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি ইনসুলিন বা সালফানিউরিয়া যেগুলো হাইপোগ্লাইসেমিয়া করে, সেগুলো ইউজুয়ালি আমরা অ্যাভয়েড করব। তাহলে এরকম কিছু সিনারিও আমরা যখন ডায়াবেটিস পড়বো তখন আবার দেখব। তাহলে যারা হচ্ছে এরকম হেভি ভেহিকল ড্রাইভার, পাইলট বা পাবলিক ট্রান্সপোর্টের সাথে রিলেটেড, তাহলে এই ধরনের পেশেন্ট সিমটোমেটিক হোক বা অ্যাসিমটোমেটিক হোক, তাদের ক্ষেত্রে আমাদের কিউরেটিভ ট্রিটমেন্ট করতে হবে অথবা তাদেরকে এই ধরনের প্রফেশন থেকে দূরে থাকতে অ্যাডভাইস করতে হবে। এটা এফসিবিএস হয়তো আসবে না, কিন্তু এমআরসিবির জন্য এরকম প্রশ্ন কমন। Which one of the following conditions is most likely to produce a wide relatively fixed split of secondary sound? আচ্ছা, এই প্রশ্নটাও আসলে দেওয়ার ইচ্ছা ছিল না, ভুল করে চলে আসছে এখানে। তাহলে ইউজুয়ালি আমরা ওয়াইড ফিক্সড স্প্লিটিং পাই হচ্ছে কোথায়? আচ্ছা, এই প্রশ্নটা আসলে একটু বেশি ঝামেলা করছেন। আমরা ইউজুয়ালি ওয়াইড ফিক্সড স্প্লিটিং পাই হচ্ছে এএসডি তে, আর ওয়াইড স্প্লিটিং পাওয়া যায় কোথায়? রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকে। রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক উইথ হার্ট ফেলার, এটা হচ্ছে অ্যানাদার কন্ডিশন যেখানে ওয়াইড এবং ফিক্সড স্প্লিটিং পাওয়া যেতে পারে। এখানে আসলে মেইনলি হার্ট ফেলার থাকার কারণে পেশেন্টের হচ্ছে ভেন্ট্রিকুলার এমটিং ডিলে হয়, এবং এই ক্ষেত্রে দেখা যায় এ2 এবং পি2 এর মাঝখানে গ্যাপ অনেক বেশি থাকে এবং রেসপিরেশনে খুব একটা ইফেক্ট পড়ে না, যে কারণে অনেক সময় রিলেটিভলি ফিক্সড স্প্লিটিং থাকতে পারে। তবে এটা মনে রাখার দরকার নেই, যদি এমআরসি পরীক্ষা না দেন এটা আপাতত ভুলে গেলে চলবে। আমাদের একটা মনে রাখলে হবে, সেটা হচ্ছে এএসডি, যেখানে ওয়াইড এবং ফিক্সড স্প্লিটিং হয়। আর শুধু ওয়াইড বললে রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। আর এমআরসি পরীক্ষা দিতে গেলে আরেকটা পয়েন্ট মনে রাখা লাগবে, যে এএসডির সাথে হার্ট ফেলার থাকলে সেখানে ফিক্সড স্প্লিটিং হইতে পারে, এফসিবিএস এর জন্য দরকার নেই। 25-year-old medical student noticed that he had a murmur when he tested his new stethoscope. On assessment in the cardiology clinic, he was found to have a harsh systolic murmur over his pericardium, which did not change with inspiration. ECG showed features of biventricular hypertrophy. তাহলে সিস্টোলিক মারমার প্লাস বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এখানে যে কয়েকটা কজ দেওয়া আছে পাঁচটাতেই সিস্টোলিক মারমার থাকতে পারে। দুইটা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হইতে পারে কোন মারমার হলে? হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হলে এটাতে ইউজুয়ালি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে। দুইটা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে দুই দিকেই ভলিউম ওভারলোড হচ্ছে। আমরা একটু হার্টের যদি ফিজিওলজি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন দুইটা ভেন্ট্রিকলে যদি প্রেসার ওভারলোড বা ভলিউম ওভারলোড হয়, তখনই হচ্ছে
দুইটা পাশেই হাইপারট্রফি হবে, মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন দুই দিকেই প্রেসার ওভারলোড বা ভলিউম ওভারলোড হইতে পারে কোথায়? তাহলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যদি হয়, এই জায়গাটা যদি কোনো ওপেনিং থাকে, তাহলে কি হবে? লেফট ভেন্ট্রিকুলার যেহেতু প্রেসার বেশি এবং রাইট ভেন্ট্রিকুলার কমপ্লেন্স বেশি, সো এখানে যখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে তখন ব্লাডগুলো লেফট ভেন্ট্রিকুল থেকে রাইট ভেন্ট্রিকুল আসবে, ফলে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার বেশি পড়বে, ফলে একটা সময় কি হবে? রাইট ভেন্ট্রিকুলার মাসলগুলো হাইপারট্রফি হবে। এরপরে এই ব্লাডগুলো কোথায় যাচ্ছে? রাইট ভেন্ট্রিকল থেকে এটা যাবে পালমোনারি আর্টারিতে, সেখান থেকে আসবে লেফট অ্যাট্রিয়ামে, তারপর লেফট ভেন্ট্রিকলে, কারণ লেফট ভেন্ট্রিকলে আবার এক্সট্রা ব্লাড আসবে, লেফট ভেন্ট্রিকলে ব্লাড এক্সট্রা পাম্প করা লাগবে, যে কারণে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। দেখা যাবে দুইটা দিকে হচ্ছে যে প্রেশার বেশি হইতেছে এবং দুই দিকে হাইপারট্রফি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাবো। যদি অ্যাওর্টিক স্টেনোসিস হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র লেফট ভেন্ট্রিকলকে এক্সট্রা প্রেশার এগেন্স্টে কাজ করা লাগবে, সো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি আমরা বলছিলাম সেম এজ অ্যাওর্টিক স্টেনোসিস, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। মাইট্রাল রিগার্জিটেশন হলে সেখানে লেফট ভেন্ট্রিকলকে বেশি কাজ করা লাগবে, সো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। ট্রাইকাসপিড রিগার্জিটেশন হলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে ইউজুয়ালি, আর ভিএসডি থাকলে বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে এখানে যে পাঁচটা অপশন দেওয়া আছে, পাঁচটাতেই সিস্টোলিক মারমার থাকতে পারে, বাট বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে বিএসডিতে। What would be the optimal strategy for long-term anticoagulation? 70-year-old woman with long-standing hypertension referred to outpatients with a diagnosis of asymptomatic atrial fibrillation. Echocardiogram demonstrates normal left ventricular function, mild left ventricular hypertrophy, normal mitral valve structure. The left atrium is slightly enlarged. She is not keen on cardioversion and her rate is well controlled at 70 beats per minute. তাহলে 70 ইয়ার বয়স, হাইপারটেনশন আছে আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশনের জন্য আমরা কোনটা চয়েস করব? অ্যান্সার হচ্ছে রিভারক্সাবান, আমরা একটু আগেই ডিসকাস করছিলাম। তাহলে এখানে পেশেন্টের বয়স যেহেতু 70, এটার জন্য সে একটা স্কোরিং পাবে 1, হাইপারটেনশনের জন্য অ্যানাদার 1 স্কোরিং, তাহলে 2 স্কোর হলে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দেবো, এবং অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষেত্রে আমাদের চয়েস হচ্ছে ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে 4 বেসিস স্কোরিং, এটা একটু পড়া লাগবে কোনটার জন্য কত স্কোরিং আছে। A 30-year-old woman is routinely seen by her GP 24 weeks into her past pregnancy. She is well without adverse symptoms. Blood pressure 150 by 96 millimeter mercury. Baseline blood pressure at booking was 136 by 84. No other abnormalities are found. And pregnancy plus hypertension. Excellent. তাহলে অ্যান্সার হচ্ছে ল্যাবেটোলল। তাহলে একটু আগে আমরা পড়ছিলাম নিফেডিপিন, এখন পড়লাম ল্যাবেটোলল। তাহলে এগুলো হচ্ছে প্রেগনেন্সিতে সেফ। A 72-year-old white woman is referred to outpatients for advice regarding her hypertension management. She has been on treatment in the form of perindopril 4 milligrams daily for 3 years. SC inhibitor পাচ্ছে। However, on repeated measurements, her readings have been more than 160 millimeter systolic and diastolic readings being in the order of 80 to 85 millimeter mercury. Renal function normal. There is no evidence of left ventricular hypertrophy. BMI 33 kg per meter square. 72-year-old, systolic blood pressure more than 160, diastolic blood pressure 80 to 85. সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি, ডায়াস্টোলিকটা ওই যে নর্মাল লিমিট। এই ধরনের ব্লাড প্রেশারকে কি বলা হয়?
This is a case of isolated systolic hypertension, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নর্মাল। এই ধরনের একটা প্রশ্ন এর আগেও এফসিএস পরীক্ষায় আসছে। তাহলে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনের ক্ষেত্রে আমাদের অপশন আছে দুইটা, একটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আরেকটা কি আছে থায়াজাইড ডাইউরেটিক্স। এখানে থায়াজাইড যেহেতু অপশনে নাই, আমরা কি দিব, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিব, অ্যামলোডিপিন। তাহলে এই পেশেন্টের জন্য ট্রিটমেন্ট অফ চয়েস হবে অ্যামলোডিপিন। Early onset aortic stenosis in adults should be anticipated in which one of the following conditions? তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস আমরা বলছিলাম ইউজুয়ালি ওল্ড এজে হয়, তবে কিছু কজ আছে যেগুলোর কারণে পেশেন্টের ইয়ং এজে বা মিডল এজেও হইতে পারে। তাহলে এটা ডেভিডসন একটা বক্স আছে, কোন বয়সে অ্যাওর্টিক স্টেনোসিসের কজ কি। তাহলে আর্লি অনসেট অ্যাওর্টিক স্টেনোসিস কোথায় হইতে পারে? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডাইটিসে ইউজুয়ালি রিগার্জিটেশন হয় বেশি। রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু রিউমেটিক ফিভার না। পরীক্ষার সময় এই ধরনের মিস্টেক হইতে পারে নাম একরকম দেখে। এটা হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ ডিজিজ। এক্সিলেন্ট। তাহলে এটা ডেভিডসন থেকে একটু দেখে নেবেন, ডেভিডসনটা বক্স দেওয়া আছে অ্যাওর্টিক স্টেনোসিসের কজ, সেখানে কজের মধ্যে দেওয়া আছে ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে, মিডল এজ পেশেন্ট, ওল্ড এজে আলাদা কজ দেওয়া আছে। বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ এদের ক্ষেত্রে আর্লি অনসেট অ্যাওর্টিক স্টেনোসিস হইতে পারে। A patient who has been inadvertently given an IV injection of potassium chloride develops ventricular tachycardia, pulse 150 beats per minute, blood pressure 60/40 millimeter mercury। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষা খুব কমনলি পড়ে। সোজা কথায় পেশেন্টের হাইপোক্যালেমিয়া আছে, ভিটি আছে, ব্লাড প্রেশার 60/40। এই টাইপের একটা প্যাটার্ন দিয়ে পরীক্ষায় কমনলি কোশ্চেন আসতে পারে। বেস্ট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এই প্রশ্নটা এই জন্য দেওয়া, এই প্রশ্নটা পরীক্ষা পড়লে কমনলি সবাই ভুল করে। পেশেন্টের ব্লাড প্রেশার কত? 60/40। 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা কেন দিই? এটার সুবিধা কি? 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা দিই হচ্ছে মায়োকার্ডিয়াল স্টেবিলিটির জন্য, মানে প্রিভেন্ট করার জন্য। এখন এই পেশেন্টে কি হয়েছে, ভিটি হয়েছে, সাথে হিমোডিনামিক্যালি আনস্টেবল। তাহলে এই পেশেন্টে আসলে ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে কোনো লাভ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিব? তাহলে ভিটি উইথ হিমোডিনামিক্যালি আনস্টেবল পেশেন্ট, আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হবে এক্সেলেন্ট ডিসি কার্ডিওভার্সন। অ্যামাইডন দেবো যদি আনস্টেবল থাকে পেশেন্ট। তাহলে যে কোনো অ্যারিথমিয়া হোক, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হোক, এসবিটি হোক, ভিটি হোক, এই ধরনের অ্যারিথমিয়ার ক্ষেত্রে আমাদের সবার আগে দেখা লাগবে পেশেন্টের ব্লাড প্রেশার কেমন। যদি আমরা দেখি হিমোডিনামিক্যালি আনস্টেবল, তাহলে মোস্ট লাইকলি বেশিরভাগ প্রশ্নে অ্যান্সার হবে ডিসি কার্ডিওভার্সন। যদি স্টেবল হয় তখন আমরা দেখবো যে কোন ধরনের অ্যারিথমিয়া, ট্রিটমেন্ট প্যাটার্ন তখন আলাদা হতে পারে। তাহলে স্টেবল ভিটি হলে সেক্ষেত্রে আমরা অ্যামাইডন দেবো, আনস্টেবল ভিটি হলে আমরা হচ্ছে ডিসি কার্ডিওভার্সন দেবো। কোনো পেশেন্ট যদি এরকম হিমোডিনামিক্যালি আনস্টেবল হয়, এই পেশেন্টের ইলেক্ট্রোলাইটস কেমন আছে, আন্ডারলাইং কজ কি আছে, এগুলো দেখা টাকা তেমন কোনো বিষয় নেই, ট্রিটমেন্ট অপশন এটাই। আর হাইপারক্যালেমিয়ার প্রশ্ন বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। যদি কোনো পেশেন্টের হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে অ্যারিথমিয়া ডেভেলপ না করে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হবে ক্যালসিয়াম গ্লুকোনেট। যদি অলরেডি অ্যারিথমিয়া ডেভেলপ করে যায় তাহলে ট্রিটমেন্ট প্যাটার্ন চেঞ্জ হবে। আর যদি কোনো পেশেন্টে বলে যে হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়াম বডিতে কমানোর জন্য কি ট্রিটমেন্ট করবো, তাহলেও আমাদের হচ্ছে যে ট্রিটমেন্ট প্যাটার্ন আলাদা হবে। যেমন আমরা যদি 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট দিই, এটা কিন্তু আমাদের
পটাশিয়াম কমাবে না, এটা জাস্ট মেমব্রেন স্টেবিলাইজেশন করবে, অ্যারিথমিয়া প্রিভেন্ট করতে পারে, পটাশিয়ামে কোনো চেঞ্জ করবে না। আমরা যদি ইনসুলিন উইথ গ্লুকোজ দিই, এটা কি করে, পটাশিয়াম শিফট করবে, তার মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে এটা সেলের ভিতরে নিয়ে যাবে। এটা কিন্তু বডিতে পটাশিয়াম কমাবে না, এটা জাস্ট ব্লাডে পটাশিয়াম কমাবে। তাহলে আমাদের প্রশ্ন ভালো করে দেখা লাগবে যে এটা কি বলতে চাইছে, এটা কি পটাশিয়াম কমানোর কথা বলছে, নাকি পটাশিয়াম শিফট করার কথা বলছে, নাকি বডি থেকে পটাশিয়াম বের করার কথা বলছে। তাহলে এইরকম প্রশ্ন কিন্তু ঘুরে ঘুরে পরীক্ষা আসে এবং আমরা দেখা যায় কমনলি মিস্টেক করে ফেলি। তাহলে শুধুমাত্র হাইপারক্যালিমিয়া পেশেন্ট, কোনো অ্যারিথমিয়া নাই, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলছে, অ্যান্সার হবে 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট। যদি পরীক্ষা প্রশ্ন করে হাইপারক্যালিমিয়া পেশেন্ট, অ্যারিথমিয়া নাই, এই পেশেন্টের পটাশিয়াম কমানোর জন্য আমরা কি দিতে পারি, পটাশিয়াম শিফট করার জন্য কি দিতে পারি, তাহলে অ্যান্সার হবে ইনসুলিন উইথ গ্লুকোজ। যদি প্রশ্ন করে হাইপারক্যালিমিয়া পেশেন্ট, বডি থেকে পটাশিয়াম কমানোর জন্য বা বডি থেকে পটাশিয়াম ডিপ্লেট করার জন্য আমরা কি দিতে পারি, তাহলে সেক্ষেত্রে হবে ডাইউরেটিক্স বা পটাশিয়াম বাইন্ডার অথবা হিমোডায়ালাইসিস। তাহলে এই প্রসিডিউর মাধ্যমে আমরা বডি থেকে পটাশিয়াম বের করতে পারি। কিন্তু আমরা যদি নেবুলাইজেশন করি উইথ সালবেটামল, যদি আমরা ইনসুলিন দিই, তাহলে সেগুলো কিন্তু বডি থেকে পটাশিয়াম কমাবে না, জাস্ট পটাশিয়াম শিফট করবে। তাহলে এই প্রশ্নগুলো একটু খেয়াল রাখতে হবে যে পেশেন্টের অ্যারিথমিয়া ডেভেলপ করছে কিনা, পেশেন্ট হিমোডিনাকালি আনস্টেবল কিনা, আমাদের পটাশিয়াম বডিতে শিফট করতে বলছে নাকি কমাইতে বলছে, নাকি জাস্ট শুধু মেমব্রেনটা স্টেবিলাইজ করতে বলছে। তাহলে প্রশ্নটা ভালো খেয়াল করা লাগবে, সিনারিওটা খেয়াল করা লাগবে। ওকে, পরের প্রশ্ন, 65-year-old man with chronic kidney disease has a serum potassium 7.1. What would be the most characteristic finding on ECG? মানে হাইপারক্যালিমিয়ার ইসিজি ফাইন্ডিংস। অ্যান্সার হচ্ছে পটাশিয়াম 7.1 হাইপারক্যালিমিয়া। এক্সেলেন্ট, তাহলে অ্যান্সার হচ্ছে পিক টিওএফ। ইউএফ পাবো হচ্ছে আমরা হাইপোক্যালিমিয়াতে। এগুলো একটু খেয়াল করে দেখা লাগবে, এই প্রশ্নগুলো সহজ, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ভুল করলে রেজাল্ট খারাপ হয়ে যাবে। An obese 50-year-old woman suddenly develops dyspnea and hypotension 3.5 days after undergoing a total abdominal hysterectomy. There is mild jugular venous distension, lung fields are clear, ECG shows tachycardia and right bundle branch block and minor ST segment change. তার একটা 50 বছর বয়স, ওবেস, তারপর সাডেন ইনসেট অফ শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড হাইপোটেনশন। জিএফপি রেজড আছে, অ্যাবডোমেন হিস্টেক্টমি হিস্ট্রি আছে, লাং ফিল্ড ক্লিয়ার। লাং ফিল্ড ক্লিয়ার, শর্টনেস অফ ব্রেথ, সাডেন অনসেট, মোস্ট লাইকলি হচ্ছে ডায়াগনোস পালমোনারি এম্বোলিজম। ট্রিটমেন্ট কি হবে? দুইটা কথা এখানে বলা আছে, একটা হচ্ছে ডিপসনিয়া আর একটা হচ্ছে হাইপোটেনশন। থ্রম্বোলাইসিস, এক্সিলেন্ট। তাহলে পালমোনারি এম্বোলিজমের পেশেন্ট যদি হিমোডিনামিক্যালি আনস্টেবল হয়, তাহলে ইউজুয়ালি আমরা ফার্স্টে একটা আইভি ফ্লুইড দিই, আর যদি এটা অপশন না থাকে তাহলে হচ্ছে আমরা থ্রম্বোলাইসিস করব। ইউজুয়ালি বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আইভি ফ্লুইড প্রশ্নে বলা থাকবে যে পেশেন্ট আইভি ফ্লুইড দেওয়া হয়েছে, এরপরও বিপি ইমপ্রুভ করতেছে না। তাহলে হিমোডিনামিক্যালি আনস্টেবল পেশেন্ট পালমোনারি এম্বোলিজম হলে সেটা আমরা ট্রিটমেন্ট করব বাই থ্রম্বোলাইসিস। A 75-year-old man with isolated systolic hypertension who also has urinary incontinence, gout, and asthma attends outpatients with a blood pressure of 190/86 millimeter mercury. তাহলে সেম টাইপের একটা কোশ্চেন এর আগে এফসিএস পরীক্ষা আসছিল। তাহলে এটা সহজ প্রশ্ন মোটামুটি। অ্যান্সার কি হবে? পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার উইদিন নর্মাল লিমিট। তাহলে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। আমাদের অপশন আছে দুইটা, একটা হচ্ছে অ্যামলোডিপিন
আর একটা আছে থায়াজাইড। বাট পেশেন্টের যেহেতু গাউট আছে, ইউরিনারি ইনকন্টিনেন্স আছে, সো আমরা থায়াজাইড দিব না। তাহলে অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা অ্যামলোডিপিন। A 45-year-old asthmatic patient with 2 previous ITU admissions present with palpitations. He is on no other medication apart from his asthma therapies. ECG shows supraventricular tachycardia with narrow QRS complex. Carotid sinus massage is not successful. Blood pressure maintained at 128/72 millimeter mercury. What would you do next? Excellent. তাহলে administer IV verapamil. তাহলে এখানে আমরা বলছিলাম কি অ্যাজমার ক্ষেত্রে ফার্স্ট দেবো পেশেন্টের ব্লাড প্রেশার কেমন। ব্লাড প্রেশার মেনটেন মানে পেশেন্ট হিমোডিনামিক্যালি স্টেবল পেশেন্ট। তাহলে এখানে ডিসি কার্ডিওশন দরকার নেই, আমাদের হচ্ছে মেডিকেশন দিতে পারি। পেশেন্টের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে এসবিটি ক্ষেত্রে ক্যারোটিড সাইনাস মেসেজ, যেটা করা হয়েছে সাকসেসফুল হয় নাই। সেকেন্ড অপশন ছিল আইভি অ্যাডিনোসাইন, কিন্তু পেশেন্টের অ্যাজমা আছে, সো আমরা আইভি অ্যাডিনোসাইন দিতে পারতেছি না, আমাদের ট্রিটমেন্ট হবে আইভি ভেরাপামিল। তাহলে এসবিটি ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস দেখা লাগবে। ফার্স্টে দেখবো আমরা ব্লাড প্রেশার, পেশেন্ট স্টেবল কিনা। নেক্সট দেখবো পেশেন্ট হচ্ছে যে ক্যারোটিড সাইনাস মেসেজ বা ভালসাল ভয়ানক এগুলো করা হয়েছে কিনা। নেক্সট দেখবো পেশেন্টের অ্যাজমা আছে কিনা। এই তিনটা জিনিস খেয়াল করে আমরা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। A 57-year-old man with ischemic heart disease and a recent transient ischemic attack is prescribed clopidogrel. How would the mechanism of action of this drug be best described? তাহলে অ্যান্টিপ্লেটলেট এবং অ্যান্টিকোয়াগুল্যান্ট এগুলো মেকানিজম মুখস্থ করা লাগবে, এগুলো পরীক্ষায় আসে ফ্রিকোয়েন্টলি। তাহলে ক্লোপিডোগ্রাল কিভাবে কাজ করে? এক্সেলেন্ট, দিস ব্লকস এডিপি রিসেপ্টরস। তাহলে কোনো জায়গায় এডিপি রিসেপ্টর কথা বলতে হয়, কোনো জায়গায় যে P2Y12 এটা ব্লকার কথা বলা হতে পারে। গ্লাইকোপ্রোটিন 2B3 রিসেপ্টর ব্লকার, এটা ওদের কাজ করে কারা? F6 তাহলে F6 টাইরোফিভান এগুলো হচ্ছে এটাকে ব্লক করে। ইউজুয়ালি কোনো পেশেন্ট যখন পিসিআই করা হয় তার আগে আমরা এই ড্রাগগুলো অনেক সময় দিয়ে থাকি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, পোটেনশিয়েটস অ্যান্টিথ্রোম্বিন 3 অ্যাকশন। অ্যান্টিথ্রোম্বিনের অ্যাক্টিভিটিকেও পোটেনশিয়েট করে কোন ড্রাগ? হেপারিন। এক্সেলেন্ট। তাহলে হেপারিন মেইনলি কাজ করে বাই পোটেনশিয়েটিং অ্যান্টিথ্রোম্বিন। অ্যান্টিথ্রোম্বিন তখন হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্টকে ইনহিবিট করে। তাহলে অ্যান্টিথ্রোম্বিন ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর ইনহিবিটর হচ্ছে হেপারিন গ্রুপ। আর থ্রম্বোক্সিন প্রোডাকশন ইনহিবিট করে কারা? থ্রম্বোক্সিন প্রোডাকশন বা সাইক্লোঅক্সিজেনেস ইনহিবিটর, একই কথা। তাহলে থ্রম্বোক্সিন প্রোডাকশন হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে ইনহিবিট করে অ্যাসপিরিন। রিভারক্সিবান হচ্ছে থ্রম্বিন ইনহিবিটর, ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুল্যান্ট যেগুলা ওটা আলাদা। ব্লকস থ্রম্বিন রিসেপ্টরস, থ্রম্বিন কি ইনহিবিট করে কারা? রিভারক্সিবান হচ্ছে ডিরেক্ট ক্লটিং ফ্যাক্টর ইনহিবিটর আলাদা, ড্যাবিগ্যাট্রেন। আরেকটা ছিল বাইভিলারুডিন। বাইভিলারুডিন বা বাইভ্যালিরুডিন এরকম কিছু একটা, কঠিন নাম এগুলো। তাহলে এই মেকানিজম অফ অ্যাকশনগুলো এগুলো একটু পড়ে নিন, এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে অ্যান্টিপ্লেটলেট আর অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন। ওকে, তাহলে এগুলো ছিল আজকে আমাদের প্রশ্ন। আজকে ক্লাস থেকে কার কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমাদের ক্লাসে পর্যন্ত আজকে। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন সবাই।